হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল, ওয়েলকাম টু স্টাডি উইথ অনির্বাণ। আমি অনির্বাণ। আজকে নিয়ে আসছি দ্বিতীয় পার্ট। কিসের দ্বিতীয় পার্ট? ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবল প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অ্যানালাইসিসের দ্বিতীয় পার্ট। তো আমরা জানি যে যে কোনো এটা তো তোমাদের জীবন যুদ্ধ। তো আগে যুদ্ধের মাঠকে যেমন পরীক্ষা করা খুবই দরকারি, যুদ্ধে নামার আগে মানে কোন দিক থেকে শত্রু অ্যাটাক করবে। তো এখানে যদিও এক্সামিনার আমাদের শত্রু না, তো তবুও আমাদের দেখা উচিত যে এক্সামিনার কীরকম প্রশ্ন করে পরীক্ষাতে। তো সেভাবেই আমাদের পরীক্ষার প্রস্তুতি নিতে হয়। তো তার জন্য প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন পেপার অ্যানালাইসিস করা খুবই ভাইটাল। তো আজকে এটার পার্ট 2, আর আজকেই আশা করি এটা শেষ হয়ে যাবে। তো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন দিয়ে। বেশি সময় নষ্ট করে লাভ নেই। আর এরপর থেকে মোটামুটি যদি জানা হয়ে যায় যে কীরকম প্রশ্ন হয়, তারপর থেকে আমরা পার্টিকুলার টপিকের উপর প্রশ্ন আনবো, পার্টিকুলার সাবজেক্টের উপর, প্রশ্ন না, ভিডিও আনবো পার্টিকুলার সাবজেক্ট পার্টিকুলার টপিকের উপর। তো ফলো করতে থাকো আমার চ্যানেল, আশা করি তোমাদের কাজে আসবে। এই যে প্রথম প্রশ্ন প্রথম প্রশ্ন হচ্ছে, এশিয়ার বৃহত্তম নদী কোনটি? এই যে অ্যান্সার ইয়াংজে। ইয়াংজে নদী এশিয়ার বৃহত্তম নদী। আর তোমরা এটা এইভাবে মনে রাখতে পারো যে ভারতে না, পৃথিবীতে সবথেকে বেশি পপুলেটেড কান্ট্রি হচ্ছে চায়না। তো চায়নায় যেহেতু সবথেকে বেশি পপুলেশন, তো চায়নায় জলের দরকারটাও বেশি হবে। যেহেতু জলের দরকারটাও বেশি হবে, সেখানে বড় নদী লাগবে। আর তাই ওখানে নদী হচ্ছে কি ইয়াংজে নদী, যেটা চায়নারও সবথেকে বড় নদী আর এশিয়ার বৃহত্তম নদী। আর এই নদীটা অলসো থার্ড লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। দেখো, আমি এভাবে এই জন্য বলছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাছাড়া তো আমরা সাধারণত জানি যে চাইনিজ নামগুলো ইয়াংজে ফিয়াংজে মানে কিছু একটা হয় আর কি, মানে এইরকমই হয়। তো পরীক্ষায় বসে তোমাদের যাতে বুঝতে সুবিধা হয় যে কীরকম, মানে একটু ট্রিক্স লাগাও যে যে এই অ্যান্সারটাই হতে পারে। দেখো, জিকে মুখস্থ করতে গেলে অনেক সময় লাগবে, আর এত বড় মানে সমুদ্রের মতো সিলেবাস জিকে মুখস্থ করাও অসম্ভব। এটা তো তোমাদের এইভাবে ট্রিক্স দিয়ে বা বারবার দেখে 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 তোমাদের মনে রাখতে হবে। তো কি, চায়না চায়না একটি বড় দেশ, সেখানে সবথেকে মানে পপুলেটেড কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। আর সেকেন্ড পপুলেটেড কান্ট্রি হচ্ছে ইন্ডিয়া। তো এটাও তোমাদের মনে রাখতে হবে। আর চায়নাতে হচ্ছে ইয়াংজে নদী, যেটা এশিয়ার বৃহত্তম নদী। আর ইয়াংজে নদী অলসো থার্ড লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। আর চায়না নিয়েও অনেক প্রশ্ন আসতে পারে। কারণ দেখো, চায়নার সাথে আমাদের ভারতের রিলেশনটা কীরকম তোমরা সবাই জানো আশা করি। তো কারেন্ট অ্যাফেয়ার্সের জন্য চায়না নিয়ে অনেক স্ট্যাটিক বা কারেন্ট অ্যাফেয়ার্স যে কোনো জায়গায় চায়না নিয়ে কোশ্চেন আসতে পারে, খুবই চান্স। তো আমায় জানতে হবে চায়না নিয়ে ইম্পর্টেন্ট যেগুলো খুবই সাধারণ, যে চায়নার ক্যাপিটাল কি, রাজধানী কি? চায়নার ক্যাপিটাল বেজিং। চায়নার কারেন্সি রেনমিনবি। আর প্রশ্ন আসতে পারে যে চায়না আমাদের দেশের কোন কোন রাজ্যের সাথে বর্ডার শেয়ার করছে এখনও পর্যন্ত? তো চায়না অরুণাচল প্রদেশ, সিকিম, উত্তরাখণ্ড, হিমাচল প্রদেশ এবং লাদাখ। লাদাখ এখন একটা নতুন ইউনিয়ন টেরিটরিজ, তোমরা সবাই জানো। তো এই কয়েকটা রাজ্য 1 2 3 4 5, এই 5টা রাজ্যের সাথে চায়না আমাদের বর্ডার শেয়ার করে। তো এটাও খুব ইম্পর্টেন্ট যে 5টা রাজ্যের সঙ্গে চায়না আমাদের বর্ডার শেয়ার করে। আর চায়নার ক্যাপিটাল হচ্ছে বেজিং। আর চায়নার বৃহত্তম নদী হচ্ছে কি ইয়াংজে, যেটা এশিয়ারও বৃহত্তম নদী আর ওয়ার্ল্ডের মধ্যে সেকেন্ড লার্জেস্ট রিভার ইন দ্য ওয়ার্ল্ড। তো মনে থাকবে, এইভাবে রিলেট করে করে তোমাদের পড়তে হবে, তাহলে মনে রাখতে সুবিধা হবে। যে একটা টপিক দেখলে তার সঙ্গে কী কোনটা কী রিলেশন আছে, এটা যদি তোমরা একবার মাথার মধ্যে এটা রিলেট করা শিখে যাও, তাহলে তোমাদের জিএস পার্টটা তোমাদের পড়তে সুবিধা হবে। আর পরীক্ষার হলেও আশা করি তোমাদের অনেক কাজে আসবে। তো চলে যাচ্ছি নেক্সট স্লাইডে। মানসবদারি প্রথা কে প্রচলন করেন? মানসবদারি প্রথা কে প্রচলন করেন? আকবর মানসবদারি প্রথা প্রচলন করেন। তো আকবরের সম্বন্ধে যদি বলতে যাই, আকবরের সম্বন্ধে যদি আমরা জানতে চাই, তাহলে আমাদের একটি মানে আকবরের ওখানে একজন হিস্টোরিয়ান ছিল, কোর হিস্টোরিয়ান অফ আকবর। তো নাম হচ্ছে কি, এই দেখাচ্ছি তোমাদের, ওয়েট, নাম হচ্ছে কি আইনি আকবরী লিখেছেন কে? আবুল ফজল লিখেছেন আইনি আকবরী, যেখানে আকবরের অ্যাডমিনিস্ট্রেশনের ব্যাপারে লেখা আছে। তো এই ডকুমেন্টারিটা খুবই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতেও আসে যে আইনি আকবরী কার সম্বন্ধে লেখা, কে লিখেছেন আর কোন ল্যাঙ্গুয়েজে ওটা লেখা। তো এটা কি আইনি আকবরীতে আকবরের সম্বন্ধে বা তার অ্যাডমিনিস্ট্রেশন সম্বন্ধে অনেক কিছু জানা যায়। আর আকবরের বাবার নাম হচ্ছে হুমায়ুন আকবরের বাবার নাম। আর বীরবল নামে এক লোক ছিল, যিনি ছিলেন আকবরের অ্যাডভাইজার আর হচ্ছে মেইন কমান্ডার অফ আর্মি। তো বীরবল, এরকমও কোশ্চেন আসে যে তোমাদের মেলাতে হবে। তো আসতে পারে বীরবলের সাথে মানে
কার সময় বীরবল ছিল, মানে এরকম আর কি। আশা করি তোমরা কোশ্চেন পেপার এর আগেও দেখেছো। ও আচ্ছা, ম্যাচিং করার জন্য আসে এগুলো, ম্যাচিং করার জন্য। তো বীরবল ছিল আকবরের সভাতে হিন্দু অ্যাডভাইজার আর মেইন কমান্ডার অফ আর্মি। তো আকবরের সম্বন্ধে আমরা জানলাম যে আকবরের ওখানে হিন্দু অ্যাডভাইজার হিসেবে ছিলেন বীরবল, আর আকবরের বাবার নাম হুমায়ুন আকবর। আশা করি তোমরা এই ট্রিক্সগুলো জানো যে এটা কী হবে, মানে কার পরে কার নাম হয়। আর হচ্ছে আকবরের সম্বন্ধে জানতে গেলে আমাদের পড়তে হবে কি আইনি আকবরী, যেটা লিখেছেন আবুল ফজল। আ আ আ মানে তিনটা এতে আমরা কী কী জানতে পারি? এ ফর আকবর, এ ফর আবুল ফজল, এ ফর আইনি আকবরী। আকবরের ব্যাপারে আবুল ফজল লিখেছেন আইনি আকবরীতে। হয়ে গেল। খুবই এখানেই তিনটা ইম্পর্টেন্ট কোশ্চেন কিন্তু তোমাদের সলভ হয়ে গেল। আকবরের সম্বন্ধে আইনি আকবরী লিখেছেন আবুল ফজল, আর লিখেছেন পার্সিয়ান ল্যাঙ্গুয়েজে। এটাও প্রশ্ন আসে কোন ল্যাঙ্গুয়েজে আকবর লিখেছেন, সেটা হচ্ছে কি পার্সিয়ান ল্যাঙ্গুয়েজ। তো হয়ে গেল। মনসবদারি প্রথা প্রচলন করেন আকবর, আকবরের সভাতে ছিল বীরবল। ও হ্যাঁ, আরও একটা প্রশ্ন আছে, বীরবলের আর এক নাম কি, বা বীরবল হওয়ার আগে বীরবলের নাম কী ছিল? বীরবলের নাম ছিল কি মহেশ দাস। মহেশ দাস, মহেশ মহেশ দাস, DAS দাস, মহেশ দাস ছিল বীরবলের নাম। তারপরেই হয় বীরবল। তো হয়ে গেল 2 নম্বর প্রশ্ন। দেখো একটা প্রশ্নের সাথেই তোমরা অনেকগুলো প্রশ্ন রিলেট করে পড়তে পারো, তাহলে তোমাদের পড়তে সুবিধা হবে। একটা প্রশ্ন পড়লেই তোমাদের মোটামুটি 4-5টা প্রশ্ন হয়ে যায়। চলে যাচ্ছি 3 নম্বর প্রশ্নে। কোন কয়লা বাদামি কয়লা নামে পরিচিত? বাদামি কয়লা বা ব্রাউন কোল কোন কয়লা পরিচিত? তো বাদামি কয়লা হচ্ছে কি এই যে দেখতে পাচ্ছ লিগনাইট, লিগনাইটকে বলা হয় বাদামি কয়লা, মনে রাখবে। আর যদি প্রশ্ন আসতে পারে যে ভারতে কোথায় বেশি লিগনাইট প্রডিউস হয়, তো তামিলনাড়ু ইজ দ্য লার্জেস্ট প্রডিউসার অফ লিগনাইট কোল। তোমাদের আমি ইংলিশেও পড়াবো, সাথে বাংলাটাও বলে দেবো তোমাদের সুবিধার জন্য, কারণ জানো যে ইংলিশটা জানাটাও খুব, অ্যাটলিস্ট কমন ইংলিশ জানাটাও খুবই ইম্পর্টেন্ট। তো আমি এখানে ইংলিশেও লিখে দিচ্ছি, লিগনাইট তামিলনাড়ুতে সবথেকে বেশি প্রডিউস করা হয়। আর প্রশ্ন আসতে পারে এমনিতে কয়লা কোন রাজ্যে সবথেকে বেশি প্রডিউস হয়? ওটা হচ্ছে ঝাড়খণ্ড। ঝাড়খণ্ডের পর হচ্ছে ওড়িশা, ঝাড়খণ্ড ওড়িশা। জোতে কি কয়লা সবথেকে বেশি প্রডিউস হয়? প্রথমে ঝাড়খণ্ড, তারপর ওড়িশা। আর লিগনাইট প্রডিউস হয় কোথায়? তামিলনাড়ুতে, লিগনাইট। আর আরেকটা ইম্পর্টেন্ট হচ্ছে যে পৃথিবীতে কয়লা উৎপাদনে প্রথম কোন দেশ? সেটা হচ্ছে কি চায়না মোটামুটি সব কিছুতেই ফার্স্টে আছে। আর চায়নার ইকোনমি এখন খুব বাড়ছে, মানে মানে কিছুদিন পর মানে এমনও হতে পারে যে পুরো ওয়ার্ল্ডে চায়নার ইকোনমি 1 নম্বরে। ও এখন কি ইউএসের সাথে নিজেকে টক্কর দিচ্ছে। আর ইন্ডিয়া হচ্ছে সেকেন্ড লার্জেস্ট কোল প্রডিউসিং কান্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। ইন্ডিয়া সেকেন্ড লার্জেস্ট। তো কি সবসময় মনে রাখবে যে হ্যাঁ, এখানে একটা ট্রিক্স তোমরা ব্যবহার করতে পারো, যে যেমন পপুলেশনে 1 নম্বরে হচ্ছে চায়না 1 নম্বরে, আর কোল প্রডিউসারে 1 নম্বরে হচ্ছে চায়না, মনে থাকবে। তো বাদামি কয়লা কাকে বলে? লিগনাইট কোথায় সব থেকে বেশি প্রডিউস হয়? তামিলনাড়ুতে। আর এগুলো রিলেটেড তোমরা পড়ে যাবে, দেখো কোশ্চেন এইরকমই আসে, তার আশেপাশেই আসে। তো তোমাদের এসব জানতে হবে, না হলে তোমরা বই খুলে কত কি পড়বে, আর এত মোটা বই পড়া অসম্ভব। মানে পড়া সম্ভব, কিন্তু আলটিমেটলি আমাদের মেইন এইম হচ্ছে পরীক্ষায় পাশ করা। তো পাশ করতে গেলে আমাদের এভাবেই পড়তে হবে। তো চলে যাচ্ছি 4 নম্বর প্রশ্ন। কোন দেশে সর্বপ্রথম জিকা ভাইরাসকে সরকারিভাবে ঘোষণা করা হয়? কোন দেশে জিকা ভাইরাসের নাম আশা করি সবাই শুনেছো, সেটা হচ্ছে উগান্ডাতে জিকা ভাইরাসকে সরকারিভাবে ঘোষণা করা হয়, উগান্ডা। আর উগান্ডার ক্যাপিটাল হচ্ছে কাম্পালা। কি জটিল নাম, কাম্পালা হচ্ছে উগান্ডার ক্যাপিটাল। আর উগান্ডার কারেন্সি হচ্ছে উগান্ডান সিলিং হচ্ছে কারেন্সি অফ উগান্ডা। তো এটা সাধারণ ব্যাপার, এটা উগান্ডার কারেন্সি হচ্ছে উগান্ডান সিলিং, এটা সবার মনে থাকবে। তো এইভাবে পড়বে একটার সাথে একটা রিলেট করে, তাহলে তোমাদের মনে থাকবে ভালো, বুঝতে পারলে? তো জিকা ভাইরাস সর্বপ্রথম উগান্ডাতে সরকারিভাবে ঘোষণা করা হয়। 5 নম্বর প্রশ্ন। কে সর্বপ্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেন? এখানে উত্তর দেখতে পাচ্ছ, ছবিও দেখতে পাচ্ছ, দাদাভাই নরোজি। এ কি দাদাভাই? তো দাদাভাই একদম মনে করবে কে সর্বপ্রথম। তো ছবিটা চলে আসবে, চোখ বন্ধ করে ভাবো যে হ্যাঁ এই লোকটাই সর্বপ্রথম ভারতের ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেন। তো চোখ বন্ধ করে আসবে একটা দাড়িওয়ালা একটা লোক। তো দাড়িওয়ালাকে আমরা কি বলি? দাদাভাই। আমাদের দাদুদের বড় বড় দাড়ি হয়, তো সেখান থেকে দাদাভাই নরোজি। এই তো এখানে হলো গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া।
গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাই নরোজিকে। তো গ্র্যান্ড ওল্ড ম্যান মানে কি? দাদুভাই থেকে দাদাভাই, সহজ ব্যাপার, বুঝতে পারলে? আর এই যে ছবিটাও মাথার মধ্যে রাখবে, তাহলে কি সুবিধা হবে। তো দাদাভাই থেকে কি দাদুভাই, আর দাদুভাই মানে কি ওল্ড ম্যান, আর ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? গ্র্যান্ড ওল্ড ম্যান দাদাভাই নরোজিকে। মনে রাখবে, এইভাবে মজায় পড়বে, বুঝতে পারছো? মজায় তাহলে ইন্টারেস্ট জাগবে। আর যখন দেখবে যে তুমি অনেক কিছুই পারছো, অনেক কিছুই জানতে পারছো, যখন চাহিদা না থাকলে কিন্তু কিচ্ছু হবে না, যতই পড়ো পড়াতে মন বসবে না অ্যাকচুয়ালি। তো বুঝতে পারছো, গ্র্যান্ড ওল্ড ম্যান অফ ইন্ডিয়া কাকে বলা হয়? দাদাভাইকে, মানে কি দাদুভাইকে। ওল্ড ম্যান মানে কি দাদুভাই, আর উনি সর্বপ্রথম ভারতের ন্যাশনাল ইনকাম নির্ধারণ করেন। তো বাড়িতে যারা সব থেকে বড় হয় তারা কি করে? বাড়ির ইনকাম সব কিছু দেখাশোনা করে, কার কত ইনকাম, কীভাবে ইনকাম করতে হবে। তো এইভাবে এটা রিলেট করে নিও, তাহলে সুবিধা হবে। চলে যাচ্ছে 6 নম্বর প্রশ্নে। ভারতের কোন কোন রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে? ট্রপিক অফ ক্যান্সার। কর্কট ক্রান্তি রেখার ইংলিশ কি? ট্রপিক অফ ক্যান্সার। তো গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা এবং মিজোরাম, এইসব রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, এই 8টা রাজ্যের উপর দিয়ে কর্কট ক্রান্তি রেখা গিয়েছে, মানে কি ট্রপিক অফ ক্যান্সার, এটা মনে রাখবে। আর হচ্ছে যে ভিভিপ্যাট হচ্ছে কি? ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল, মানে কি ভিভিপ্যাট কি, কিসের সঙ্গে সম্পর্কিত? তো ভিভিপ্যাট হচ্ছে সাধারণ নির্বাচন, মানে কি জেনারেল ইলেকশনের সাথে ভিভিপ্যাট সম্পর্কিত। তো এখানে ভিভিপ্যাট সম্পর্কে বলতে গেলে তোমরা তো অনেকেই পরীক্ষা দিতে যাও না, পরীক্ষা না, ভোট। আর তাছাড়া এখন পশ্চিমবঙ্গে ভোট চলছে, রাজ্যের অবস্থা খুব গরম, সবাই জানো। তো ভোট দিতে গিয়ে দেখবে যে ওখানে একটা মেশিন আছে, যেখানে তোমরা যে চিহ্নে ভোট দাও তার একটা ছবি চলে আসে। তো ওই মেশিনটাকে বলা হয় কি? ভিভিপ্যাট, ভোটার ভেরিফিয়েবল পেপার অডিট ট্রায়াল। তো ওটা নির্বাচনের সাথে যুক্ত, মানে কি জেনারেল ইলেকশনের সাথে। আর প্রশ্ন আসতে পারে যে কোন স্টেটে প্রথম এই মেশিনটি ব্যবহার করা হয়? ওটা হচ্ছে কি নাগাল্যান্ডে। কোথায়? এই দেখো নাগাল্যান্ডে প্রথম এই মেশিনটি ব্যবহার করা হয় ভোটের জন্য। ওটা হচ্ছে কি 2013 সালে, বুঝতে পারলে? হ্যাঁ, ঠিক আছে। 8 নম্বর প্রশ্ন। মোবাইল ফোনের সাথে প্রযুক্তি জিএসএমের পুরো কথাটি কি? গ্লোবাল সিস্টেম অফ মোবাইল। এগুলো তোমাদের মনে রাখতে হবে, গ্লোবাল সিস্টেম অফ মোবাইল। তারপর কিসের অভাবে দুধকে সুষম খাদ্য বলে না? মানে কি ব্যালেন্স ডায়েট, মানে দুধে কিছু একটা কম থাকে, তার জন্য তাকে ব্যালেন্স ডায়েট বলা হয় না। তো সেটা হচ্ছে কি লোহা ও ভিটামিন সি, আয়রন আর হচ্ছে কি ভিটামিন সি, এই দুটা না থাকার জন্য, ও দুধের মধ্যে আয়রন না থাকার জন্য কি দুধকে সুষম খাদ্য বা ব্যালেন্স ডায়েট বলে না। আর এখানে কি আছে? এস, মানে কি এটা হচ্ছে যে ভিটামিন সি এর অভাবে কোন রোগটি হয়? ওটা হচ্ছে কি স্কারভি। এই রোগগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে কোন ভিটামিন বা প্রোটিনের জন্য কোন কোন রোগগুলো হয়, এটা খুবই ইম্পর্টেন্ট। তো এটার জন্য আমি একটা সেপারেট লেকচার আনবো। তো আপাতত এটাই জানো যে দুধের মধ্যে লোহা থাকে না। যেমন আজকাল আমরা মানে পশ্চিমবঙ্গে জানি যে দুধের মধ্যে নাকি সোনা পাওয়া যায়। তো যেখানে সোনা পাওয়া যায় সেখানে আর লোহা থাকবে না, একটা সাধারণ ব্যাপার বুঝে নিও। সোনা আছে তার মানে কি লোহা নাই, বুঝতে পারলে? তো জাস্ট এটা এমনি তোমাদের মানে মজা করার জন্য বললাম। কেউ পলিটিক্যালি নেবে না, আর রাজনৈতিকভাবে তো একদমই না, এটা এমনি মজা করার জন্য যে দুধের মধ্যে যেহেতু সোনা আছে তাই সেখানে লোহা নাই। সোনা আছে মানে কি লোহা নাই, মনে রাখবে, এটা জানা খুবই দরকারি। তো চলে যাচ্ছি 10 নম্বর প্রশ্নে। বান্দিপুর ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? তো এটা হচ্ছে কর্ণাটকে কি বান্দিপুর ন্যাশনাল পার্ক অবস্থিত। আর এটুকুই, এই যে বান্দিপুর ন্যাশনাল পার্কের একটা ছবি আছে এখানে, কর্ণাটকে সেটা অবস্থিত। তো ন্যাশনাল পার্ক এগুলো নিয়েও ভিডিও আসবে, চাপ নেই, যে কীরকম মানে কোন কোন ন্যাশনাল পার্কের নাম সাধারণত পুলিশের পরীক্ষায় আসে। তো এগুলো নিয়েও ভিডিও থাকবে, একটি সেপারেট ভিডিও। আপাতত তোমার শুধু জেনে রাখো যে কীরকম প্রশ্ন আসে। তো হয়ে গেল 10টা প্রশ্ন। 11 নম্বর প্রশ্ন। কোন শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? না, কোন ঋতুতে শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয়? এটা হচ্ছে কি শীতকালে। তো এটা কীভাবে তোমরা মনে রাখবে? তো আমরা জানি যে শরীরে বেশি ফ্যাট থাকলে আমাদের গরম লাগে, বুঝছো তো, গরম লাগে। তো গরম লাগা আর শীতকালের সাথে একটা রিলেশান তোমরা তৈরি করে নাও, মজার মতো রিলেশান, যে মোটা মানুষের বেশি গরম লাগে। তার মানে কি শীতকালে আমাদের গরম প্রয়োজন। তো আমাদের কি ফ্যাটের দরকার। তো সেজন্য শীতকালে ফ্যাটের খুব দরকার, মানে শীতকালে মোটা হওয়া দরকার, বা মোটা মানুষের সুবিধা হয়, ওদের গরম লাগে, তাই ওদের ঠান্ডাটা একটু কম লাগে, বুঝতে পারলে? এইভাবেই মনে রাখবে, জাস্ট চিলিং।
কোন আন্দোলনের সময় সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়? খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। সর্দার বল্লভভাই প্যাটেল, ইউনিটি অফ স্ট্যাচু, না স্ট্যাচু অফ ইউনিটি, সরি ইউনিটি অফ স্ট্যাচু না, স্ট্যাচু অফ ইউনিটিতে সর্দার বল্লভভাই প্যাটেল রয়েছেন। তো বরদৌলি আন্দোলনের সময় কি সর্দার বল্লভভাই প্যাটেলকে সর্দার উপাধি দেওয়া হয়। আর তাছাড়া সর্দার বল্লভভাই প্যাটেল আমাদের দেশের প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার ছিলেন। কি ছিলেন? প্রথম ডেপুটি প্রাইম মিনিস্টার সর্দার বল্লভভাই প্যাটেল। বাস এটুকুই হিস্ট্রি। তোমাদের আমি হিস্ট্রিও পড়াবো, চাপ নেই, টেনশন করো না, শুধু এখন দেখো। এটা কারেন্ট অ্যাফেয়ার্স থেকে আসছে। ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন? কর্নাল মালেশ্বরী প্রথম অলিম্পিক পদক জিতেছিলেন ভারতীয় মহিলাদের মধ্যে, অলিম্পিকে প্রথম পদক জিতেছিলেন। চলে যাচ্ছি পরের প্রশ্নে। নীল গ্রহ বা ব্লু প্ল্যানেট কাকে বলে? এটা তো আমরা সবাই জানি, জলকে উপর থেকে নীল দেখায়। তো পৃথিবীতে জলের পরিমাণ সব থেকে বেশি, তাই পৃথিবীকে ব্লু প্ল্যানেট বলা হয়। আর প্রশ্ন আসলে পৃথিবীর যমজ গ্রহ কাকে বলা হয়? ভেনাস। VENUS, ভেনাসকে পৃথিবীর যমজ গ্রহ বলা হয়। মনে থাকবে, যেহেতু জল বেশি তাই পৃথিবীকে নীল গ্রহ বলা হয়। তো চলে যাচ্ছি পরের প্রশ্নে। খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কি ক্ষতি করে? এই দেখতে পাচ্ছ দাঁত দেখতে পাচ্ছ, এই যে হ্যাঁ, দাঁত দুর্বল হয়ে যায়। ফ্লোরিনের অভাবে আমাদের দাঁত কি দুর্বল হয়ে যায়। স্যাকারিন দিয়ে কি তৈরি হয়? স্যাকারিন কি দিয়ে তৈরি হয়? স্যাকারিন টলুইন দিয়ে তৈরি হয়। এগুলো মুখস্থ করতে হবে। টলুইন, স্যাকারিন, এই তো ঠিক রেখেছো। টলুইন স্যাকারিন দুটোই মানে স্পেলিংটা একটু স্পেলিং না, মানে প্রোনাউন্সিয়েশনটা একটু সেম। তো এটা এইভাবেই একটু মনে রাখবে, কি স্যাকারিন, টলুইন। ভারী জল বা হেভি ওয়াটার কি? ভারী জল আর হেভি ওয়াটার হচ্ছে কি হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি করা জল। হাইড্রোজেনের আইসোটোপ দ্বারা তৈরি করা জলকে ভারী জল বা হেভি ওয়াটার বলা হয়। এগুলো তোমাদের আমি যখন সায়েন্সের ক্লাস করাবো তখন এগুলো তোমাদের বুঝিয়ে দেবো যে ভারী জল বা হেভি ওয়াটার কী। হয়ে গেল। এবার আসছি এরপরটাই মানে শেষ প্রশ্ন। হ্যাঁ, 2021 সালের অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? এটা হচ্ছে কি টোকিও, জাপানের রাজধানী কি টোকিওতে 2021 সালের অলিম্পিক অনুষ্ঠিত হবে। আর এটুকুই। এরপর খেলাধুলা নিয়ে সেপারেট ভিডিও থাকবে, যেগুলো ইম্পর্টেন্ট। আপাতত এটুকুই জেনে রাখো যে কীরকম হতে পারে তোমাদের নেক্সট পরীক্ষার প্রশ্ন। তারপর তোমাদের পাস করতে হবে, আরও অনেক স্বপ্ন পূরণ করতে হবে। তো এগুলো কি, আর এখানে একটা প্রশ্ন আছে, জাপানিজ ইয়েন হচ্ছে কারেন্সি অফ জাপান। তো আপাতত এটুকুই জেনে রাখো। আপাতত আজকের মতো এখানেই শেষ। জাপানিজ ইয়েন হচ্ছে কারেন্সি অফ জাপান। তো 18টা কোশ্চেন হয়ে গেল। এটা মনে হয় 2019 সালের যে কনস্টেবলের যে এক্সামটা হয়েছিল সেটার কোশ্চেন পেপারের জিকে। তো আমাদের কোশ্চেন পেপারের জিকে অ্যানালাইসিস হয়ে গেল। তো বুঝতে পারছো আশা করি এখন মোটামুটি একটু কনসেপ্ট চলে আসলে কীরকম প্রশ্ন হয়, তোমাদের কতটা লেভেলে পড়তে হবে। বেশি হাই লেভেলে পড়তে হবে না, মোটামুটি একটা ভাবেই মানে একভাবে পড়লেই হয়ে যাবে। তো আমি আছি তোমাদের সাথে, কোনো টেনশন নেই। আর এটা আমার নতুন চ্যানেল, যদি ভালো লেগে থাকে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর সাথে থেকো, আমি তোমাদের সাথে আছি, তুমিও সাথে থেকো। আর জ্ঞান একটু শেয়ার করতে হয়, যখন জ্ঞান শেয়ার করবে, নলেজ শেয়ার করলে নলেজ বাড়ে, এটা মানে লোকজনে বলে আর কি। নিশ্চয়ই নলেজ বাড়বে। তোমরাও এসব শেয়ার করো বন্ধুদের সাথে, হেল্প করো, হেল্প ইচ আদার। তো থ্যাংক ইউ, বাই।